আজকের হোমিওপ্যাথির একটা ঔষধ পড়াবো, যে ঔষধটাকে হোমিওপ্যাথি অনেকে বলেছেন যে সঞ্জীবনী, আমিই বলি যেটা হোমিওপ্যাথির সঞ্জীবনী মেডিসিন বা সঞ্জীবনী সালসা, ঠিক আছে। আবার অনেক বইয়ে বলছে যে হোমিওপ্যাথির সংকট মুহূর্তের ঔষধ, আবার কেউ কেউ বলে মৃত্যু মুখের ঔষধ, আবার কেউ কেউ বলে যে কেউ কেউ বলেন এটা আসলে মূল কারণটা হলো এরকম, ওই সবাই অধিকাংশই বলছে মৃত্যুমুখের ঔষধ, পতন অবস্থার ঔষধ, কেউ কেউ বলেছে সংকটকালীন ঔষধ, ইত্যাদি ইত্যাদি কথাগুলো বলে। কেন এই সংকট, কিসের সংকট, সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমি এই মেডিসিনটাকে মোলামুলি বলি যে অক্সিজেন লেভেল যখন কমে যায় মানুষের, বিভিন্ন রোগের কারণে হোক, অক্সিজেন লেভেল যখন কমে যায়, এর প্রেক্ষিতে যে সিভিয়া কন্ডিশনটা সৃষ্টি হয়, সেই সিভিয়া কন্ডিশনের ঔষধ জাস্ট হোমিওপ্যাথি যেমন আমাদের কতগুলো সার্জিক্যাল মেডিসিন আছে, এই সার্জিক্যাল মেডিসিনগুলো একদিনই আমি আলোচনা করব আপনাদের। তার মানে সার্জিক্যাল কেসগুলো যে মেডিসিন দিয়ে আমরা সমাধান করে দিই, ঠিক আছে, যেমন আমাদের হিপার সালফার, সাইলেশিয়া, মার্কসল, এগুলো আমাদের অধিকাংশ মেডিসিনই হলো আমাদের সার্জিক্যাল মেডিসিন। আমাদের থুজাও একটা সার্জিক্যাল মেডিসিন, যে অপারেশনটা করা লাগবে, যে টিউমারটা অপারেশন করবে, যে আসলে এটা অপারেশন করা লাগবে, সেইটাই আমরা সার্জারি করে দিচ্ছি মেডিসিন থেকে, এগুলো সার্জিক্যাল মেডিসিন। তা আমাদের আবার কিছু কিছু রোগী সিসিইউতে নেয়, আইসিইউতে নেওয়া প্রয়োজন হয়। আবার অনেকে আপনাদের এর ভিতরে হয়তো কেউ একজন থাকতে পারেন যে অক্সিজেন কমে গেছে, নিয়ে ভেন্টিলেশন দিতে হয়েছে, অক্সিজেন দিতে হয়েছে। এই কাজগুলো সমাধান করার জন্য আমাদের কিছু মেডিসিন আছে, তার ভিতরে একটা মেডিসিন, সেটাকে আমি উপমা দেব হলো সিভিয়ার কন্ডিশনের মেডিসিন, অথবা কি বলা যায় পতন অবস্থার মেডিসিন। রোগীর যখন একদম মৃত্যু মুখে পতিত হয়, তার এমন সিমটম সৃষ্টি হয় যে সিমটমের কারণে মনে হয় যেন রোগীটা এখনই শেষ হয়ে যাবে, আর মনে হয় সম্ভবত তাকে বাঁচানো যাবে না, মানে এমন লক্ষণ সৃষ্টি করে। ঠিক সেই যে পতন অবস্থা বা সিভিয়ার কন্ডিশন, ঠিক আছে, এই কন্ডিশন থেকে তাকে তুলে নিয়ে আসে, যেটাকে সাধারণত কোরামিন বলা যেতে পারে, হোমিওপ্যাথি কোরামিন। হোমিওপ্যাথি কোরামিন, কোরামিন বলতে একটা ঔষধ আছে, অ্যালোপ্যাথি আপনারা জানেন, যে জীবনের নিদানকালীন ঔষধ। যখন রোগী একদম ক্লাফস হয়ে যায়, একদম মৃত্যুমুখে পতিত হয়, শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, অক্সিজেনের ঘাটতি পড়ে, একদম মৃত্যুর যে চেহারাটা যখন আসে, ওইখান থেকে ওই কোরামিন দিয়ে তারা তুলে নিয়ে আমাদের হোমিওপ্যাথির একটা কোরামিন, আমরা সেই কোরামিনকেই আলোচনা করব আজকের, হোমিওপ্যাথি কোরামিন। আচ্ছা, মাঝখানে একটা কথা আসছে যে পতন অবস্থা, এই কোরামিন কখন প্রয়োগ করতে হয়? নিশ্চয়ই পতন অবস্থা। সেই পতন অবস্থাটা মূলত আসলে কি এবং কেন পতন অবস্থার সৃষ্টি হয় সেটা আমাদের জানতে হবে। কেন এই রোগীটার এই পতন অবস্থার সৃষ্টি হলো, কেন এই মৃত্যুমুখে পতিত হলো, কেন এই সংকটে পরিণত হলো, পিছনে নিশ্চয়ই কজেশন আছে। এই কজেশন যদি আমরা যাই তাহলে একটা একটা করে প্রথম দেখব। যেমন বইগুলো সাধারণত লেখা আছে যে এই রোগীর টাইফয়েডের রিয়াকশান বা টাইফয়েডের চাপা পড়া, ইনফ্লুয়েঞ্জা অথবা ম্যালেরিয়া চাপা পড়া, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণ বলেছে। কিন্তু আমরা যতই কারণ দেখি না কেন, এই কারণের উপরের যে কারণটা আছে, সবসময় আমি বলি যে কারণের উপরের কারণটা হলো মায়াজম। কারণ মায়াজম শরীরে যে প্রবণতা সৃষ্টি করে বলেই বাহ্যিক কারণ বা কজেশন বা কারণগুলো আমাদের কিন্তু অ্যাটাকটা করে ঠিকমতো। অ্যাটাক আমরা সবাই হচ্ছি, এই যে করোনায় অ্যাটাক হয়েছে, অনেক প্রত্যেকটা মানুষ অ্যাটাক হয়েছে। কাকে ধরে ফেলেছে, কাকে শেষ করে দিয়েছে? নিশ্চয়ই সেখানে এক শ্রেণীর মানুষ ছিল, বিশেষ করে টিউবারকুলোটিক যে রোগীগুলো ছিল, এই রোগীগুলো কিন্তু বেশি অ্যাটাক হয়েছে এবং তারাই অধিকাংশ মৃত্যুমুখে পতিত হয়েছে। তাহলে পিছনে মূল কারণটা হলো আমাদের মায়াজম। এই মায়াজম এসে আমার এই যে আলস্য মেডিসিনটার নামটা এখনও বলছি না, একটু পরে বলছি। এই মেডিসিনটার ভাইটাল ফোর্সের পিছনে কিন্তু ভাইটাল ফ্লুইড যদি না থাকে তাহলে ভাইটাল ফোর্স তৈরি হবে না, ঠিক আছে। তাহলে ভাইটাল ফ্লুইড এর একটা বিশেষ অভাব বা ঘাটতি বা ভাঙন সৃষ্টি করেছে আমাদের এই রোগী। যখনই ভাইটাল দেখেন রোগীগুলো ক্রমান্বয়ে কীভাবে এসে তারপর অসংখ্য লক্ষণ সৃষ্টি করে। আমি আগেও বলেছি যে কেন্দ্র থেকে আরম্ভ করে পরিধি, এই কথাটা সবসময় মনে রাখবেন। তাহলে দেখেন কেন্দ্রটা কোন জায়গা থেকে শুরু হয়েছে, তাহলে ভাইটাল ফ্লুইডের অপচয় হোক বা অবক্ষয় হোক বা রোগাক্রান্ত হোক, এই কারণের জন্য তার ভাইটাল ফোর্স দুর্বল হয়েছে। আর ভাইটাল ফোর্স যখনই দুর্বল হয়ে যায়, অপারগ হয়ে যায়, তখনই কিন্তু রোগ শরীরের ভিতরে প্রবেশ পায় বা প্রবেশ অধিকার পেয়ে যায় সে। তাহলে আমাদের এই রোগীটার ভাইটাল ফ্লুইড লস হয়েছে। যখনই ভাইটাল ফ্লুইড লস হয়েছে তখনই কি হয়েছে, তার ভাইটাল ফ্লুইড তো বোঝেন, জৈব রসায়নটা
এর সমস্ত রসায়নের সমন্বিত ক্রিয়ার জন্য যে শক্তিটা হয় সেটাই হলো জীবনী শক্তি। তাহলে যখনই আমার ভাইটাল ফ্লুইড লস হবে তখন আমার শরীরের যে বিভিন্ন অর্গানগুলো আছে, যে যন্ত্রগুলো আছে, তার ক্রিয়া কিন্তু আস্তে আস্তে হ্রাস পাবে, আস্তে আস্তে ক্রিয়াগুলো মন্থর হবে। তাহলে যখনই মন্থর হবে এর ভিতরে অনেক অর্গান মন্থর হতে পারে। আমাদের আলাস্য মেডিসিনটার প্রথম যে মন্থরটা হয় বা প্রথম যে পতনটা ঘটে সেটাই হলো তার ডাইজেস্টিভ সিস্টেমটা, যেটা এইখানে তার পতনটা ঘটে। আর ডাইজেস্টিভ সিস্টেমের যখনই পতন ঘটবে তখন আমাদের দেখেন এই ভাইটাল ফোর্স, তার আগে বলেছি ভাইটাল ফ্লুইড, তার আগে কিন্তু ভাইটাল একটা আছে আমাদের ভাইট বা ভিটামিন। তাহলে খাদ্য খাবারের ভিতরে আমরা সেই ভিটামিনটা পাই, সেই খাদ্য খাবারের সেই যে ভিটামিনটা ভাইটটা, সেইটাকে যখনই হজম ক্রিয়া হবে তখন ওই ভিটামিনগুলো না শরীরের ভিতরে যথাযথ পরিমাণ সংরক্ষিত হবে না, ওটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের রোগীটা দেখেন আস্তে আস্তে কীভাবে সৃষ্টি হয়। তাহলে যখনই তার হজম ক্রিয়ায় গোলযোগ সৃষ্টি হলো তখনই তার ভাইট ডিফিসিয়েন্সি বা ভিটামিন ডিফিসিয়েন্সিটা শুরু হয়ে যায়। এই ভিটামিন ডিফিসিয়েন্সিটা যখনই শুরু হবে তখনই কিন্তু তার পুষ্টিবিধানের মূলত অভাব, যেটা বাংলায় যদি আমরা বলি যে পুষ্টিবিধানের অভাব। আর যখনই আমার পুষ্টিবিধানের অভাব হবে, বিভিন্ন উপাদানের অভাব হবে, তখন কিন্তু আমার শুরু হবে কি জানেন, জৈব উত্তাপের ঘাটতি। জৈব উত্তাপ আমার শরীরে যে ভিটামিন টিটামিন যা কিছু দিয়ে একটা তাপ সৃষ্টি করে না, সেই জৈব উত্তাপটা হ্রাস পাবে। যখনই শরীরে জৈব উত্তাপ হ্রাস পাবে তখন কি হবে, শরীর দুর্বল হবে। তখন কি হবে, শরীর দিন দিন শুকিয়ে যাবে। তখন কি হবে, কে বলতে পারবেন, এখন তো সাধারণ জ্ঞান, সাধারণ আলোচনা। আমার জৈব উত্তাপ, তখনই আমি শীতার্ত হব, শীতার্ততা বোধ আসবে। ঠিক আছে, আপনাদের আগেও এটা আলোচনা করেছি আমি। তাহলে দেখেন, এক ভাইটাল ফোর্স, ভাইটাল ফ্লুইড, তারপরে ভাইট ভিটামিন, এগুলোর অভাবজনিত কিন্তু আমাদের এক শ্রেণীর রোগ সৃষ্টি হয়। এগুলোর অভাব সৃষ্টি রোগ আমি খাচ্ছি, আমি পাচ্ছি, আমি নিচ্ছি, তারপরে এগুলো শরীরে দাঁড়াচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। কিসের জন্য? এর পিছনে কিন্তু মূল সেই কারণটা ছিল হলো মায়াজাম। মায়াজাম করতে দেয় নাই, গোলযোগ সৃষ্টি করে দিয়েছে, প্রবণতা সৃষ্টি করে দিয়েছে। তাহলে যখনই আমার জৈব উত্তাপের অভাব, জৈব উত্তাপ হলে আমি শীতার্ত হয়ে যাব। ঠিক আছে, এবং তখন আমার বিভিন্ন সংগঠনে ভাঙন সৃষ্টি হবে। আমার ওই অর্গানগুলো চলার জন্য একটা তাপের প্রয়োজন, সেই তাপটার হ্রাস হবে। যখনই তাপের হ্রাস হবে তখন আমার শরীরের রক্তটা শীতল হবে, আমার অর্গানগুলো শীতল হবে। যখনই এই শীতলতা দেখা দিবে তখনই আমার শরীরে এক ধরনের অক্সিজেনের ঘাটতি দেখা দিবে। আর ওই যে বললাম পতন, ওই যে আমার কি বললাম ডাইজেস্টিভ সিস্টেমে জঙ্গল হয়, আমার রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্রের ওখানেও একটা প্রভাব সৃষ্টি হবে। আস্তে আস্তে কী হবে, আমার শ্বাসকষ্ট সৃষ্টি হবে, শ্বাসে নিতে হবে। যখনই আমার শ্বাসকষ্ট হবে, যথাভাবে শ্বাস নিতে পারবো না, তখনই আমার অক্সিজেনের ঘাটতি হবে, অক্সিজেনের ঘাটতি হবে। আর অক্সিজেনের ঘাটতি হওয়ার সাথে সাথে কী হবে, ক্রমান্বয়ে আরও পতন হবে, আরও দুর্বল হবে, শরীরে বিভিন্ন রং ধারণ করবে। শরীরের অক্সিজেনের যখন ঘাটতি হয়, এই জন্য দেখবেন আমাদের অক্সিজেন ঘাটতি বা অক্সিজেন ডিফিসিয়েন্সির জন্য যদি ঔষধ হয়, যেগুলো দেখা আছে যে শরীর কালো বর্ণের হয়ে ওঠে, শরীর নীল বর্ণের হয়ে ওঠে, শ্বাসকষ্ট হয়, নখ নীলবর্ণ হয়ে ওঠে, ঠান্ডা লাগলে নীলবর্ণ হয়ে যায়, ঠোঁট নীলবর্ণ হয়ে যায় বা কালো বর্ণ হয়ে যায়। কখন? যখন আমার এই অক্সিজেন লেভেলটা নেমে যায়, তখন এই ঘটনাটা সৃষ্টি হয়। তাহলে এই যে আমার অক্সিজেন লেভেল নেমে যাওয়া, আর ওই যে দোষ, মায়াজামিক দোষ এবং এতগুলো যে দোষ ঘটালো, এর ভিতরে আরও একটা আছে, আমার এই বই বলে গেছে, মাঝখানে থেমে থেমে আরেকটু অন্যদিকে যাচ্ছি, যে এই রোগীটার কজেশনের জন্য শুধুমাত্র এই একটাই কারণ, আরও কারণ আছে। আমি বলেছি ম্যালেরিয়া, টাইফয়েড, রক্তক্ষরণ। ঠিক আছে, আর একটা আছে বৈদ্যুতিক শক, ইলেকট্রিক শক। কেউ যদি কখনো ইলেকট্রিক শক খায় তখন কিন্তু আমার শরীরের রক্তের ঘনত্বটা বেড়ে যায়, ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, আমাদের এই মেডিসিনটার পিছনে এরকম একটা ইতিহাস থাকতে পারে যে কোনো একটা সময় ভালো একটা ইলেকট্রিক শক খেয়েছে, অথবা প্রচুর রক্তক্ষরণ ঘটিয়েছে, অথবা অন্য কোনো পিছনে বড় ধরনের রোগ ভোগ করেছে, সেই ভোগের জন্য অতিরিক্ত মেডিসিন শরীরে প্রবেশ করে আজকের আমার ভিতরের ফ্লুইডকে নষ্ট করে দিয়েছে। এরকম একটা ইতিহাস, যে কোনো একটা ইতিহাস আমাদের থাকতে পারে, কজেশন, পাস্ট হিস্ট্রি, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। তাহলে যখনই আমার অক্সিজেন হ্রাস পাবে এবং রক্তের উপাদানের পচন বা ভাঙন শুরু হবে, তখনই কী হবে,
অতিরিক্ত রক্তক্ষরণ সৃষ্টি হবে। কারণ রক্তের যে মূল উপাদান সেইটাই যদি না পায়, অক্সিজেন যদি না পায়, তখন তো আমার সাথে সাথে রক্তক্ষরণটা বেড়ে যাবে। এই জন্য আমাদের এই ঔষধটার রক্তক্ষরণতার একটা খুব ভালো ঔষধ। রক্তক্ষরণের জন্য আপনাদের একটা ছোট্ট কবিতা দিয়েছিলাম, মনে আছে কারো? কি বলো? ফরাসি এসে বলল, বাপরে বাপ, দুটি গাছে দুটি সাপ, অ্যাসিড দিয়ে তাড়িয়ে দাও, কয়লা দিয়ে পুড়িয়ে দাও। তার মানে একটা ছোট 2 লাইনের কবিতার ভিতরে আমি সব কয়টা হ্যামোরেজিক মেডিসিনকে ঢুকিয়েছিলাম, প্রধান হ্যামোরেজিক। তার মানে ফরাসি এসে বলল, ওরে বাপরে বাপ, একটি গাছে 2টি সাপ, অ্যাসিড দিয়ে নামিয়ে দাও, কয়লা দিয়ে পুড়িয়ে দাও। এর ভিতরে মেডিসিনের সব কয়টা সংকেত চলে আসছে। ফরাসি ফসফরাস এসে বলল, ওরে বাপরে বাপ, 2টি গাছে 2টি সাপ, 2টি গাছ, 2টি গাছ, একটা হলো চায়না উদ্ভিদ থেকে আসা, আর একটা হলো হ্যামামেলিস উদ্ভিদ থেকে আসা। তাহলে 2টি গাছ 2টি সাপ, 2টি গাছে 2টি সাপ, একটা হলো ল্যাকেসিস আর একটা হলো কোটেলাস, 2টি সাপ গেল। তারপরে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দাও, নাইট্রিক অ্যাসিড। তারপরটা কি ছিল? কয়লা দিয়ে পুড়িয়ে দাও, সাপটাকে মেরে পুড়িয়ে দাও। কয়লা দিয়ে কার্বোবেস। আর এতটুকু ভূমিকায় এতক্ষণে বুঝে গেছেন যে আমাদের আলোচ্য ঔষধও আজকের কার্বোবেস। ঠিক আছে, আমাদের ঔষধও আজকের কার্বোবেস। তাই কার্বোবেসের যে পতন অবস্থা মূলত শ্বাসকষ্টের এবং শরীরের বডি ফ্লুইডের পচনের জন্য। শরীরের যে বডি ফ্লুইড, এখানে একটা পতন লাগে, একটা পচন লাগে, বিশ্লেষণ, বৈলক্ষণ ভিতরের এই জিনিসটা। এই জন্য দেখবেন যার শরীরের ভিতরে কোনো কিছু নষ্ট হচ্ছে বা পচনক্রিয়া হচ্ছে, তার ঘামে দুর্গন্ধ, সেরাবে, সমস্ত সেরাবে দুর্গন্ধ, এগুলো সৃষ্টি হয়। কার্বোবেজের দেখবেন যে কার্বোবেজের ঘামে প্রচণ্ড দুর্গন্ধ। তাহলে যখনই কোনো কিছু নষ্ট হবে, পচন হয়, সেই জিনিসটার রং কোন দিকে যায়? কালো, বিবর্ণ, বিবর্ণ এবং কালো। তাহলে এই বিবর্ণ আর কালো এই কথাটা আমাদের প্রধান ধরতে হবে। বিবর্ণ এবং কালো আমাদের প্রথম ধরতে হবে। যেমন আমি একটা কয়লা এনেই রেখেছি, এই যে দেখেন একটা কয়লা, কাঠ কয়লা। আমাদের এই কয়লা বা কার্বন 3খানা মেডিসিন আছে, জানেন কি কি? কার্বোবেস 1, গ্রাফাইটিস 2, কার্বো অ্যানিমেলিস 3। 3টা এই কার্বন জাতীয় ঔষধ আছে আমাদের, পরে দেখবেন। তাহলে এই 3টা কার্বন মনে থাকবে সবার? মনে থাকবে। তাহলে আমরা সেই একটা কার্বন পড়াবো আমরা, সেটা হলো কার্বোবেস। কার্বোবেসেও ক আছে, কালোতেও ক আছে, কয়লার ভিতরেও ক আছে, 3জনের ভিতরেই ক আছে। আবার আমাদের কতগুলো গানও আছে কালো, ক খুব ভালো কিছু নিয়ে আসে না। গান আছে না? কেউ বলতে পারবেন? কালো মেয়ে কেউ নিতে চায় না। কালো দিয়ে আর কিছু পেলেন না? কালো ছেলে যদি বিসিএস ক্যাডার হন, চাকরি হন, সরকারি চাকরি থাকে, ব্যবসা থাকে, তাহলে নিয়ে নেয় না? মাস্টার হয় কেউ, আপনি তো মাস্টার। আচ্ছা, যাই হোক, কালো অনেকগুলো গান আছে। একটা গান আছে না, কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ। তারপরের লাইন কি? তার চেয়ে অধিক কালো কন্যা তোমার মনের হিংসার দেশ। কন্যাটা নাই, কন্যাটা বেশি এসে গেছে। তার মানে দেখেন, শুধু কাক আর কোকিলই কালো না, সবচেয়ে বড় কালো হলো মনের হিংসার দেশ। আরও একটা সম্ভবত মান্নাদের গান, আমার খেয়াল নেই ঠিক এই মুহূর্তে, মেঘ কালো আধার কালো, এরকম একটা গান আছে না? কেউ বলতে পারবেন, গাইতে পারবেন? মেঘ কালো আধার কালো, আর যে কলঙ্ক কালো, যে কালিতে বিনোদিনীর হারালো তার কুল। তারপরে কি আছে? তার চেয়েও কালো কন্যার তোমার মাথার চুল। কালো, কালোর তো আসলে গ্রহণযোগ্যতা কম, কিন্তু সেই কালোর গ্রহণযোগ্যতাই আমরা আজকে নিয়ে আসব। কয়লা ধুইলে ময়লা যায় না, কিন্তু সেই ময়লা ধোয়া পানিতে কি কি যায় সেটাই আজকে আমরা প্রমাণ করব। কয়লা সবসময় ময়লা নয়। আচ্ছা, তাহলে এই কালো কালো, এই কালো কালো দিয়া কয়লা কালো, ছাই কালো, আবর্জনা কালো, এই কালো আমরা যদি ওইরকম সন্দেহ সন্দেহ বলি, তাহলে বলতে পারি কালো কালো, চায়না কালো বা কয়লা কালো, কালো কয়লার ছাই। এসো আমরা সবাই মিলে খুঁজে দেখি হোমিওপ্যাথিতে কি পাই, কিছু পাই কিনা দেখি। এই কালো কয়লার ভিতরে আমরা কিছু পাই কিনা, এইটাই আমরা আজকের খুঁজব। আচ্ছা,
কয়লা, একটা হলো খনিজ কয়লা আর একটা হলো কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হয়। আমার গুরু স্যামুয়েল হ্যানিম্যান উনিও একটা কয়লা পুড়িয়েছিলেন, একটা কাঠ পুড়িয়েছিলেন। বিস ট্রি, যেটার নাম হলো, বৃক্ষের নাম হলো বিস ট্রি। আবার চারকোল বলা হয়, চারকোল উদ্ভিদ। চারকোল উদ্ভিদ, এই চারকোল উদ্ভিদের কতগুলো বৈশিষ্ট্য আছে। আমরা প্রত্যেকটা মেডিসিন পড়ানোর সময় আপনাদের একটা ফিগার দেই যে আমার একদম সরাসরি ভেষজের সাথে ঔষধের সাথে বেসিক সিমিলারিটি কী আছে, প্রাকৃতিক সাদৃশ্যটা কী আছে, এরকম প্রত্যেকটা মেডিসিন আপনাদের দিয়েছে না? আজকেরও এরকম সামান্য কিছু দেওয়ার চেষ্টা করব। তাইলে সেই বিস ট্রি বা চারকোল উদ্ভিদ, এই যে চারকোল উদ্ভিদটা, এটা জন্মে হলো নাতিশীতোষ্ণ যে অঞ্চলটা, সেই নাতিশীতোষ্ণ অঞ্চলে এই চারকোল উদ্ভিদটা জন্মে। আমরা যদি ঔষধের দিকে যাই, কার্বোভেজে যাই, কার্বোভেজের রোগী দেখবেন, বইয়ে পড়ে দেখবেন ওখানে কিছু তথ্যগত ভুল আছে। কেউ বলেছে শুধুমাত্র অ্যান্টিসরিক ঔষধ নেবার, তার ভিতরে আরও মায়াজাম রয়ে গেছে। কেউ কেউ বলেছে গরম কাতর, কেউ বলেছে শীত কাতর, আবার কেউ কেউ বলেছে গরম কাতর 3, 3টা প্লাস দিয়েছে, আবার শীত কাতর দিয়েছে অন। তার মানে কনফিউশন আছে। মূলত সে নাতিশীতোষ্ণ চায়, না গরম না শীত, কোনোটাই সাথে পারে। তবে গরমটার প্রতি সে আসলেই কাতর বেশি, বিশেষ করে যেখানে অক্সিজেন লেভেল কম, যে বদ্ধ ঘর, যে বদ্ধ স্থান, যে বদ্ধ আবহাওয়া বা যে বদ্ধ সিজন, এই সিজনটায় সে অসুস্থ হয়, এই সিজনটায় সে অসুস্থ হয়। তাহলে চারকোল উদ্ভিদ মূলত জন্মে হলো নাতিশীতোষ্ণ মণ্ডলে বা অঞ্চলে। আমার কার্বোভেজ রোগীটাও নাতিশীতোষ্ণ জায়গাটা চায় বা স্থানটা চায়। এবার চারকোল যে গাছটা আছে, এই গাছটা তো আমাদের দেশে নেই। এই গাছ দিয়া প্রথমে জাহাজ তৈরি করতো। জাহাজ তৈরি করতে যেমন আমাদের দেশে নৌকা তৈরি করে, নৌকা তৈরি করতে আপনারা যারা আছেন নৌকা অঞ্চলে জানেন কি কাঠ লাগে? রয়না। নৌকার জন্য রয়না কাঠ লাগে। এখন তো আর রয়না কাঠ পাওয়া যায় না, একদিন দেখবেন এখন চাম্বল গাছটা বেশি ব্যবহার হয়। এই কাঠটা পানিতে লংজিভিটি বেশি, লংজিভিটি বেড়ে যায়, পানিতে নষ্ট হয় খুব কম। আমার এই চারকোল গাছটাও এরকম ঠান্ডা স্যাঁতস্যাঁতে এবং ভিজা জায়গায়, পানিপূর্ণ জায়গায় তার লংজিভিটি বেড়ে যায়। আমার কার্বোভেজ রোগীটাও এরকম ঠান্ডা স্যাঁতস্যাঁতে বাতাসপূর্ণ এরিয়াতে খুব সুস্থ বা সবল বা ভালো থাকার চেষ্টা করে। এবং চারকোল গাছটার আরেকটা বৈশিষ্ট্য আছে, আমাদের দেশে ষড়ঋতু এখন অবশ্য নাই, এখন 3 ঋতুতে চলে আসছি আমরা। ওই চারকোল গাছ যে অঞ্চলে, বিভিন্ন অঞ্চলে জন্মে, আমাদের দেশে নেই। এই অঞ্চলগুলোনে যখন যে এলাকায় বাতাসপূর্ণ বা যে সিজনটায় বাতাস থাকে, যেমন আমাদের এই বৈশাখ আসতেছে, এখন বাতাস শুরু হবে, এই যখন বাতাস শুরু হয় তখন এই চারকোল গাছটা বেশ তেজদীপ্ত হয়ে ওঠে। যখন এগুলো থাকে না, বাতাস বদ্ধ হয়ে যায় এবং গরম হয়ে যায়, তখন ওর পাতাগুলো লিখেছে যে হলুদ বর্ণ হয়ে যায় কিছু কিছু। আমরাও দেখি আমাদের দেশে শীতের সিজনে অনেক গাছের পাতাগুলো ঝরে পর্যন্ত যায়। তো চারকোল গাছের উদ্ভিদটা হলো বাতাসপূর্ণ জায়গায় খুব সুন্দর থাকে এবং সতেজ থাকে। আমাদের রোগীটা কি হয়, আপনারা যারা পড়েছেন, না পড়েছেন এমন কেউ নয়, প্রথমেই পড়েছেন, কি চাই? আরও বাতাস দাও, জানলা কপাট খুলে দাও, সব কয়টা জানালা খুলে দাও না, সব কটা জানালা খুলে দাও না। তার মানে জানলা সব খুলে দিতে বলে। কিসের জন্য? অক্সিজেনের ঘাটতি, অক্সিজেন লেভেল যত বাতাস দেয়। এখন আমার বইগুলো লিখে গেছে শুধুমাত্র পাখার বাতাস চাই, এই পাখাই তো এখন আউট অফ মার্কেট। এখন আপনার চেম্বারে আসবে, এখানে একটা অসুস্থ হলো, সে তো পাখা নাচে অন্য কিছু যেতে পারে। যদি এখানে পেপার পায় পেপার দিয়েও তো দেবে, খাতা পাইলে খাতা দিয়েও তো দেবে। তা শুধুমাত্র পাখা না, ওই ফ্যানের বাতাস, ফ্যানটাকে আর একটু জোরে চালিয়ে দাও, এই ডায়লগ হলো আমাদের কার্বোভেজের। পাখাটা দাও, আরও জোরে জোরে বাতাস দাও, হচ্ছে না, আরও জোরে জোরে দাও, সব কটা জানালা খুলে দাও, এই সমস্ত ডায়লগ হলো আমাদের কার্বোভেজের। কিসের জন্য বাতাস চায়? ওই যে অক্সিজেন লেভেল নেমে যাওয়া। আর যখনই শরীরের অক্সিজেন লেভেলে তার ভিতরে এক বড় ধরনের কষ্ট সৃষ্টি হয়, সেই বলতে পারে। ওই করোনার সময় আমার এক রোগী বলেছিল যে স্যার আমাকে একটু বাঁচান। কি হয়েছিল? স্যার আমি মনে হয় যেন ক্রমান্বয়ে পানির সমুদ্রের নিচে তলিয়ে যাচ্ছি, আর উঠতে পারছি না। তার মানে কষ্টটা বুঝতে হবে কি বলতে চাই। ক্রমান্বয়ে তলিয়ে যাচ্ছি, তার মানে আরও উঠতে পারছে না। এই অভিজ্ঞতা যার না আছে, যারা কষ্ট না পায়, তারা এগুলো বুঝবে না। আমি নিজে দেখেছি এই কার্বোভেজের রোগী রাত্রে ঘুমের ভিতরে হঠাৎ করে অসুস্থ হয়েছে, দৌড় দিয়ে যে আগেই জালনা কপাট খুলে দিয়ে জালনার দিকে নাক বাড়াই দিচ্ছে, যেন ওইখানে যেন সব কিছু তার জীবন সঞ্জীবনী যেন ওখানে রয়ে গেছে মুক্ত বাতাসে। এমন অবস্থা সৃষ্টি হয় আমাদের এই কার্বোভেজের ভিতরে। আচ্ছা, তাহলে আমরা তুলনা 3টা পেলাম, লাস্টেটা কি পেলাম?
যে বাতাস পূর্ণ জায়গায় বা যেখানে যে এলাকায় বাতাসটা বেশি হয় ওই সময় এই চারকোল গাছ কি হয়, তেজদীপ্ত হয়ে ওঠে। তার মানে মূল কি, বাতাস চাই, বাতাসে সে সুস্থ থাকে বা বাতাসে সে ভালো থাকে। আচ্ছা, এই পর্যন্ত তাহলে আমার হ্যানিম্যান স্যার কি করলেন, সেই চারকোল গাছের কাঠ, সেই চারকোল, এইটা কিন্তু চারকোল না, তাহলে সেই চারকোল গাছ পুড়িয়ে যে কয়লাটা হয়, সেই কয়লা দিয়ে আমাদের তৈরি হয় হলো কার্বোবেস। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, স্যার কয়লা পুড়িয়ে কালো মাথার কেশ, তারপরে লাইন কি, চেয়ে অধিক কালো কন্যা তোমার মনের হিংসার দেশ, কন্যাটা বেশি এসে গেছে। শক্তি কখনো ধ্বংস হয় না, রূপান্তর হয়। তাইলে সব কিছু পুড়িয়ে দেওয়ার পর যেটুকু অবশিষ্ট শক্তি থাকবে সেটা হলো আমার বেসিক শক্তি বা বেসিক পাওয়ার। তো এই কয়লার ভিতরেও একটা শক্তি রয়ে গেছে এবং মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনার মতো শক্তি রয়ে গেছে। এখন ওর তো অক্সিজেন নাই, সে কী করে অক্সিজেন সরবরাহ করবে? এই কয়লার ভিতরে অক্সিজেন আছে? এটা সব কার্বন না, সব কার্বন হয়ে গেছে। এই একখণ্ড কয়লা, এই কয়লাকে যদি বলা হয় কয়লা তোমার এখন কি চাই, ওর যদি অনুভূতি থাকতো বা ভাষা থাকতো তাহলে সে বলতো প্রথমেই যে স্যার ফ্যানটাকে আর একটু চালিয়ে দেন, কারণ আমি পুরে অঙ্গার হয়েছি, আমার ভিতরে সব কার্বন হয়ে গেছে। কার্বন হলে কি হয়, জ্বালা হয়, কালা হয় এবং শ্বাসে কষ্ট হয়। তাহলে ও হয়তো বলতো যে স্যার আমার একটু পানি দিয়ে ভিজান, আমি শুকিয়ে একেবারে খড়খড়া হয়ে গেছি, আমাকে একটু পানিতে ভিজান, আমাকে একটু বাতাস দেন, আমাকে একটু ফু দেন, আমার জ্বালাটা কমুক। পুড়ে গেলে জ্বালা আছে, তাহলে এটা কয়লাটাতে পুড়ে গেল, জ্বালা কালা, প্রথম হয়েছে কালা, ভিতরে হয়েছে জ্বালা, তারপরে হয়েছে কি, শুষ্ক, অক্সিজেনের অভাব। আমার কার্বোবেজের রোগের ভিতরে সব কয়টা আছে। এখন বলতে পারেন স্যার বাতাস চাই, এটা বুঝলাম, অক্সিজেনের কালাটা কি করে মিলবেন, কি করে মিলাবেন? আমার আজকের নতুন করে আবার পড়বেন, কার্বোবেজের রক্তস্রাব কালো, যত ক্ষত সৃষ্টি হয়, ক্ষত কথাটা মনে রাখবেন, গ্যাংরিন, এই কার্বোবেজ গ্যাংরিন ভালো করে, ক্ষত ভালো করে, পচন ভালো করে, তবে সেগুলোর এই কালো আভা থাকতে হবে। গ্যাংরিন হয়েছে পায়ে, পচন ধরেছে পায়ে বা অন্য এক জায়গায় পচন ধরেছে, চারপাশ দেখবেন কালো হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই কালোর সাথে দেখেন, আমি বলছি প্রথমে যে কালো দিয়ে দেখি আমরা নতুন কিছু আজকে পাই কিনা, কালোর ভিতরে কিছু আছে কিনা। তাহলে কার্বোবেজের জায়গাটা হবে, আক্রান্ত জায়গাটা হবে কালো, এবং নিজেও যখন ওই সিভিয়ার লক্ষণে যখন যায় বা ওই অবস্থাটা সৃষ্টি হয়, পতন অবস্থাটা সৃষ্টি হয়, তখন দেখবেন তার ঠোঁট দুটো কালো হয়ে যায়, নখগুলো কালো হয়ে যায়। কিসের জন্য? শরীরের ভিতরে রক্তে অক্সিজেনের অভাবের জন্য এই জিনিসটা হয়। তাহলে দেখেন ভেষজের সাথে বেসিক যে সিমিলারিটি সেগুলো রয়ে গেছে না, এগুলো শেখার চেষ্টা করেন। এগুলো শিখলে আর ভুল হবে না, এগুলো শিখলে কখনো নির্বাচন ভুল হবে না। বাহ্যিক লক্ষণ দিয়ে আমরা বুঝতে পারবো না, মিলাতে পারবো না, গভীরে যেতে পারবো না, যোগসূত্র রচনা করতে পারবো না, সেখানে কিন্তু একটা ভুল হয়ে যাবে। আচ্ছা, এই কয়লা নিয়ে আরও কতগুলো কথা আছে। এখনও দেখবেন গ্রামের মানুষ এখনও আছে এই চিকিৎসাগুলো, যদি ভয় পায় বলে একটু কয়লা গুলিয়ে খাওয়াই দাও বা একটু লবণ খাইয়ে দাও, আছে দেখেছেন? কয়লা গুলিয়ে খাওয়াই দাও, তাহলে ভয়ে কয়লা গুলিয়ে খাওয়াই দিচ্ছে। বিজ্ঞান না, আমরা ধরে নেই আগের জমানার মানুষের দার্শনিক চিন্তাভাবনা বা ফিলোসফি, সেগুলো মিথ্যা নয়। কেন কয়লা খাওয়াইতে বলেছিলেন সেই দর্শনে যেতে হবে। তার মানে কয়লার ভিতরে ভয় নিরোধক বা ভয় নিবারক কিছু আছে, আছে আছে। আমার কার্বোবেজের ভিতরে আপনারা আজকের পরে দেখবেন প্রচণ্ড ভীতু এবং প্রচণ্ড ভয় পায়, বিশেষ করে শয়তানের ভয় পায়, ভূতের ভয় পায়। এবং সেখানে আরও একটু আশ্চর্য আছে, কোনো কোনো বই লিখেছে যে সেই ভূতটা আবার স্ত্রীলিঙ্গ, তার মানে নারী ভূত, ঠিক আছে? নারী ভূতকে ভয় পায়, এরকম কথাও আছে। তাহলে দেখেন আমার সেই কয়লা বীজাণু পানি দিয়ে যদি ভয় কমানো যায়, আমার হিসেবে তো 3rd গ্রেডে আছে সে ভীতু, ভয় এবং ভূতের ভয়। আচ্ছা, এই কয়লা দেখবেন গ্রামে আরও ব্যাপার আছে। হাত পুড়ে গেছে, আমি দেখেছি হাত পা পুড়ে গেছে, কলা গাছের পচা, কলা গাছ পচা নিচে যে পড়ে থাকে, ওই পচা এনে কয়লা বেটে দিয়ে প্রলেপ দিয়ে রাখছে পুরাতে, আমি ছোটোবেলায় দেখেছি। এখন মনে করছে যে কী এই কয়লার গুণাগুণ, তার মানে জ্বালা কমানোর জন্য, জ্বালা কমানোর জন্য এই কয়লা বেটে তারপরে আপনাদের দেওয়া হয়। রক্ত স্বল্প অ্যানিমিয়া রোগে কয়লা বাটা খাইতে দেখছি, কয়লা ভিজানো পানি রেগুলার খায়। সবচেয়ে আশ্চর্য হবেন, যখন গ্যাসে কোনো ওষুধ কাজ হয় না, পেট ফাঁপা দিয়ে যায়, তখন একখণ্ড কয়লা চাবাই খেতে বলবো, একটু কয়লা গুলে পানি ভিজাইয়ে পানি খাওয়াইতে আমি দেখেছি। মুরব্বীদের কাছে যে শুনবেন, আমি তো আসলে গ্রাম বাংলার ছেলে,
এই সমস্ত চিকিৎসাগুলো একটু বেশি দেখেছি, এই অভিজ্ঞতাটা একটু বেশি আছে, আপনারা শহরের এগুলো আসলে বুঝবেন না। তাহলে গ্যাস কমিয়ে দেয় কয়লায়, শোষণ করে নেয় মনে হয় সম্ভবত। আমাদের কার্বোবেসটা পরে দেখবেন কি সুন্দর, আমাদের গ্যাস বা ডিপসেপসিয়ার বা বদহজমের যে প্রধান 3টে মেডিসিনের ভিতরে বারবার বলেছে, অনেক মেডিসিন আছে, চায়না, লাইকোপোডিয়াম, কার্বোবেস, তুলনা দিয়ে গেছেন, অনেক বই তুলনা দিয়েছে 3জনের গ্যাস কীরকম। কার্বোবেসের গ্যাস হলো ঊর্ধ্বমুখী, ঢেকুর দেয়। চায়না ঊর্ধ্বমুখী নিম্নমুখী হয়েও সে স্বস্তি পায় না, আবার ওই পেট ঢোলের মতো গেতে থাকে। লাইকোপোডিয়াম নিম্নমুখী, পায়ুপথে বায়ু যায়, লাইকো উপর দেখে গ্যাস উঠে আসে। আমার এই কয়লাটা যখন পুড়িয়েছিল এর তাপ কোথায় গেছে, নিচে না উপরে? এর গ্যাস তাপ যা কিছু হয়ে গেছিলো ঊর্ধ্বমুখী হয়েছিল, ঊর্ধ্বমুখী। এগুলো দিয়ে মনে রাখবেন। আজকের যাবেন, অবশ্য আপনারা সব গ্যাসে রান্না করেন দেখেছেন, তারপরেও কাঠ যখন চুলোয় দেয়া হয় এই দিক থেকে কি বের হয়, আর যদি একটু রস রস বুদবুদি, সাদা সাদা বুদবুদি বুজবুজ করতে থাকে না, হ্যাঁ, এর ভিতরে যে জলীয় অংশটা রয়েছে সেই জলীয় অংশটা এইখান থেকে বেরোয় চলে আসছে বুজবুজি বা বুদবুদি, ঠিক আছে। আমার প্রত্যেকটা কার্বোবেজের রোগী ভিতরে যখন আক্রান্ত হয় তখন তার শরীরে চিরবির ঘাম হয়, প্রচুর ঘাম হয়। তাই দেখেন সাদৃশ এখানেও আছে আমাদের। তাইলে আমার কাঠ কয়লার সাথে দেখেন আমার ওষুধের সাদৃশ কতগুলো আছে, যে লক্ষণগুলো পড়বেন ওইগুলো নিয়ে আমার এই বেসিক এসের ভিতরে সিমিলেটারির ভিতরে আমাদের রয়ে গেছে। তাহলে আমাদের যে কয়লা পোড়া দিয়ে কত কিছু হতে পারে, তাই সেই কয়লা পোড়া দিয়ে আমরা যখন পোটেন্ডাইজ করে আরও ঔষধ তৈরি করব, সেটার ভিতরেও তো অনেক গুণাগুণ থাকার কথা এবং থাকবে না। তাহলে এই যে লক্ষণগুলো বললাম এগুলো হলো তার চারিত্রিক বৈশিষ্ট্য। এরপরে রোগ যাই হোক, যে ধরনেরই হোক, সেটা আপনারা সবসময় খেয়াল করবেন। রোগ জানে না, আমার যদি রোগীর ভিতরে যদি সেট আপ থাকে, রোগীর ভিতরে যদি লক্ষণগুলো সিমটমগুলো থাকে, তাহলে আমি অবশ্যই আমার এই কার্বোবেজকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, কার্বোবেজের ভিতরে যদি রোগের ভিতরে আমরা কতগুলো যাই, সেখানে ওই ক্ষত, পচন, এই যে পেটের গ্যাসের কথা বললাম, এইগুলো নিপ্রদান। আর কতগুলো লক্ষণ আছে যেগুলো গ্রেড দেওয়া আছে, যেমন কার্বোবেজের ভিতরে লেখা আছে দুধ সহ্য হয় না, মাছ সহ্য হয় না, সেগুলো অসহ্য হয়। এগুলো কেন হয়? দুধ সহ্য হবে না, মাছ সহ্য হয় না, মাছ খেলে অসুস্থ পর্যন্ত লেগেছে, যে মাছ খেলেই সে অসুস্থ হয়ে পড়ে। কিসের জন্য? এই প্রোটিনটা হজম করতে পারে না। ওই যে প্রথমেই বলে আসলাম যে ডাইজেস্টিভ সিস্টেমের পতন ঘটেছে, অক্ষমতা, পতন ঘটেছে ওখানে, অতএব সে হজম করতে পারে না। এই জন্য সে হাই প্রোটিনগুলো হজম করতে পারে না, খুব সহজ হিসাব। তাহলে গোড়ার থেকে যদি আপনি হিসাবটা মিলিয়ে আসতে পারেন তাহলে আপনি এগুলো করতে পারেন। এখন দুধ সহ্য হয় না, আমার মাংস সহ্য হয় না, তার মানে কি এগুলোর ভিতরে কি আছে? হাই প্রোটিন আছে। তাহলে হাই প্রোটিন অন্যান্য জিনিসগুলো, তাহলে আপনি 10টা লক্ষণ পড়তেছেন, এইটা সহ্য হয় না, ওইটা সহ্য হয় না, এইটা সহ্য হয় না, সেইটা, এত কিছু না হয়ে যদি আমি একত্রে যদি বলে যে হাই প্রোটিন সহ্য হয় না, কাজটা মিটে গেল। এবং কেন হয় না সেই যোগসূত্রটা আমরা পেয়ে গেলাম। তারপরে যদি এরকম একটু বাতাস টাতাস পায় ওরকম হয়, তাহলে আমার ত্রিমুখী লক্ষণ মালা গেঁথে দিল না? তাহলে এইটাকে বলি আমি যোগসূত্র। সেরাবে দুর্গন্ধ আছে, কার্বোবেজে যেখানে যাবেন সেখানে আছে সেরাবে প্রচুর দুর্গন্ধ। কেন দুর্গন্ধ সেটা আমি বলেছি, তো তার পচন এবং পতন লেগেছে, তো তার ভিতরে বডি ফ্লুইডে পতন ঘটেছে, পচন লেগেছে। অতএব ভিতর থেকে যে গামটা আছে, গামটা তো আর বাইরে থেকে আসে না, গামটা তো ভিতর থেকেই আসে। যে সিরাপগুলো নিচ্ছে সেটা তো ভিতর থেকেই আসে। এখন পচন থেকে যে উঠে আসবে সে তো দুর্গন্ধ নিয়েই আসবে, খুব সোজা হিসাব। তারপরে আছে ওই যে ভূতের ভয়ের কথা বললাম, যে প্রচণ্ড ভূতের ভয় পায়। এখানে কার পতন ঘটেছে? নার্ভের পতন ঘটেছে, স্নায়ুর পতন ঘটেছে বলে সেই জিনিসটা নিতে পারে না। একটা অহেতুক জিনিস, মিথ্যা জিনিসকে সে ভয় পায়, তাহলে এটারও কজেশন ওখানে। আর একটা লক্ষণ আছে, আপনার খুব ভালো লক্ষণ আছে এবং রোগীটাও খুব বেশি পাবেন, সেটা হলো চুল পড়া। আবার কোনো কোনো বই বলেছে যে বাচ্চা হওয়ার পরে চুল পড়া, মানে বাচ্চা প্রসব হয়ে যাওয়ার পর থেকে চুল ঝরতে থাকে। কিসের জন্য হলো? সেখানে ওই ফ্লুইডের অভাব। একটা বাচ্চা এতদিন পালাছে, অমুক পোষেছে, এখন বাচ্চাকে যা দিচ্ছে, দুগ্ধদান দিচ্ছে, তার ফ্লুইড থেকেই তো দিচ্ছে, ওখানে ঘাটতির জন্য তার এক ধরনের চুল পড়ে যায়। আরও কাজেশন আছে, এর পিছনে আরও কারণ আছে। তারপরে আমার পিকিউলিয়ার সিমটম যদি খুঁজি আমরা কার্বোবেজের ভিতরে, তাহলে খুব সোজা, খুবই সোজা। সেটা হলো শরীর ঠান্ডা। সবচেয়ে বড় ঘটনা, এটা তো আগেই বলি নাই, ভুলে গেছি। আমার এই যে কয়লা নিজের ভিতরে জ্বালা থাকলেও বাহিরে ঠান্ডা। আমার কার্বোবেজের রোগীগুলান বাহিরে খুব ঠান্ডা, কিন্তু ভিতরে কিন্তু দাহ জ্বালা আছে, তার ভিতরে জ্বালা আছে।
কিন্তু বাইরে শরীর শীতল, কেউ কেউ বলেছে বরফ শীতল, কেউ কেউ বলেছে বরফের মতো, ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের কথা বলেছে। তাহলে আমার রোগীর বাইরে শীতল, ভিতরে জ্বালা বা ভিতরে বাতাস চাই, শরীর ঠান্ডা তার উপরে বাতাস চাই। আমার শরীরটা ঠান্ডা, আমি তো এখন আর বাতাস চাবো না, অথচ আমি বাতাস চাচ্ছি, তাহলে এটাই পিকুলিয়ার হয়ে গেল, অদ্ভুত হয়ে গেল। কারণ দুই প্রান্তে দুই বিপরীতমুখী লক্ষণ। এদিকে আমার শরীর ঠান্ডা অথচ আমি তার উপরে বাতাস চাই, অতএব এটা একটা প্রথম শ্রেণীর পিকুলিয়ার সিমটম। তারপরে আছে আপনার পিকুলিয়ার আরও কিছু আছে যেগুলো পেট ভরা, এটা পিকুলিয়ার নেওয়া যায় না, এটা সাধারণত আলোচনার ভিতর থেকে বুঝি যে এত যার বাতাস চায় বাহিরে, তার পেটের ভিতরে তো বাতাস ভরা, ওই যে গ্যাস সবসময় গ্যাসে থাকে, তাহলে তার ভিতরে এত বাতাস, বাহিরে বাতাসের অভাব, তার শরীর ঠান্ডা, পা দুটি অতি ঠান্ডা, পায়ে হাত দিয়ে দেখবেন একদম আসলেই বরফের মতো ঠান্ডা, তাহলে এটা একটা ব্যতিক্রমী লক্ষণ। তাহলে এইগুলো আমাদের অদ্ভুত লক্ষণের ভিতরে আমরা নিতে পারি। কারো বেশ আমার মনে হয় এর চেয়ে আর বেশি খুব একটা আপনাদের আলোচনার আমি আছে বলে কিছু মনে করি না। আপনারা শুধু মনে রাখবেন যে পতন অবস্থা, ওই সিভিয়াটিক যে অবস্থাটা সৃষ্টি হয়, এই পতন অবস্থাটা ধরে রাখবেন। তার মূল সেন্সেশনই হলো পতন, তার মূল সেন্সেশনটা হলো পতন, পতিত হয়ে গেছে, আর মনে হয় উঠে আসার নাই। বডি ফ্লুইড ভেঙে আস্তে 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 রোগীটা এমন অবস্থা আছে, এবং আপনার কাছে যখন রোগীগুলো খুব এমার্জেন্সি অবস্থা আছে তখনও দেখবেন যে একদম পতন অবস্থায় পড়ে গেছে, মানে মৃত্যু একেবারে সন্নিকটে, তাকে কী করে দেবো? ঘাবড়ানোর কিছু নেই, আবার খুব সাহসেরও খুব জায়গা নেই, যে এই পতন অবস্থা থেকে, এই শ্বাস থেকে আসলে কি আমি ফিরাতে পারবো, আমি যে ঔষধটা দিচ্ছি সে আসলে কি ফিরিয়ে আনতে পারবে, সেই বিশ্বাস, সেই যোগ্যতা এবং রোগীর সেই বাস্তবতা দেখে হয় রোগী রাখবেন, নাহলে রোগী দ্রুত পাঠিয়ে দেবেন। যেহেতু মৃত্যু দুয়ারে রোগী, অতএব ওখানে রিস্ক নেওয়া যেমন কঠিন, তা হবে কি যে তাহলে আমার কার্বোভেজের কিছু নাই, হ্যাঁ আছে, এখান থেকে ফিরিয়ে আনার জন্য আমাকে সময় দিতে হবে। কিন্তু এখন যে প্রেজেন্ট যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, এইখানে কতটুকু আমি পারবো, এখানে হয়তো ভেন্টিলেশনের প্রয়োজন হতে পারে, এখানে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হতে পারে, এই জিনিসগুলো আপনারা চেষ্টা করবেন। শুধুবার বিশ্বাসেই বসে থাকবেন না যে ও যায় অবস্থা কি, আমি কার্বোভেজ জামান স্যার এরকম করে পঠাইছিল, ও ফিরেই নিয়ে আসবে, দেখা গেল 2-4-5 মিনিটের ভিতরেই হয়তো বা শেষও হয়ে যেতে পারে, ঠিক আছে। এই সমস্ত রোগীকে এই অবস্থা থেকে আমরা ফিরিয়ে পরিপূর্ণতা সুস্থ দিতে পারবো। কিন্তু একেবারেই এমার্জেন্সি পিরিয়ডে যে ওখানে ওই স্টেজ মাপতে হবে, ওই যে প্রাইমারি স্টেজ, সেকেন্ডারি স্টেজ, টার্সিয়ারি স্টেজ, যদি সেই টার্সিয়ারি স্টেজে চলে যায় তখন মনে হয় না আমাদের এত বড় একটা রিস্ক নেওয়াটা ঠিক হবে। যার অক্সিজেনের প্রয়োজন হয় অক্সিজেন দেবে, অক্সিজেনটা তো আর কারো সম্পদ না, অ্যালোপ্যাথি নিজস্ব সম্পদ না। আচ্ছা, সর্বশেষ আমরা তাহলে আলোচনাটা শেষ করে দিই। আপনারা ট্রাক দেখেছেন না সবাই? অনেক ট্রাকের তেলের যে ট্যাঙ্কিটা, ট্রাকের তেলের ট্যাঙ্কিটা অনেক জায়গায় নিচে থাকে, বড় বিশেষ করে হাইওয়ে ট্রাকগুলো, বড় ট্রাকগুলো ছোটো ট্যাঙ্কি তো নিচে যে বড় ট্যাঙ্কি করে দেয়, ওইখানে একটা লেখা থাকে, প্রায় দেখবেন খুব দুঃখজনক কষ্ট অনুভূতির একটা লেখা থাকে, জন্ম থেকে জ্বলছি। আমাদের একটা গানও আছে, জন্ম থেকে জ্বলছি মাগো বলো আর কতকাল সইব, এরকম একটা গানও আছে আমাদের কার্বোভেজের রোগীটার এরকম একটা জায়গা আছে, জন্ম থেকে জ্বলছি। কথাটা সারমর্মটা কী হবে? আমি সেই থেকে জ্বলছি, সেই থেকে, কবে? ওই জন্ম থেকে, প্রথম থেকে, একটা ইতিহাস, সেই থেকে ইতিহাস। আমার কার্বোভেজ নির্বাচনের সবচেয়ে ভালো একটা জায়গা আছে, রোগীরা যদি বলে আর আপনারা যদি ধরতে পারেন, রোগী বলে যায়, অনেক কিছু বলে যায়, আমরা ধরতে পারি না। স্যার আমি ওই থেকেই অসুস্থ, ওই বিয়ার পর থেকে স্যার, ওই ঘটনা থেকে, ওই যে রক্তস্রাব হলো, ওই যে অ্যাক্সিডেন্ট হলো, ওই যে টাইফয়েডটা হলো, ওই যে ম্যালেরিয়াটা হলো, সেই থেকে কথাটা বলে যায়, আমরা ধরতে পারি না। তার ভিতরে একটা ইতিহাস, আমি সেই থেকে অসুস্থ, একটা ইতিহাস আছে পিছনে। আমার কার্বোভেজের রোগী তার ভিতরে একজন প্রধান, আমি সেই থেকে, কি সেই থেকে, ওই হয় রক্তস্রাব, নাহলে টাইফয়েড, না হলে ম্যালেরিয়া, না হলে সেই ইলেকট্রিক শক, এরকম একটা কোনো ঘটনা আছে, অথবা অতিরিক্ত ঔষধ খাওয়া ইত্যাদিতে কোনো একটা ঘটনা আছে, ঘটনার জন্য সেই রোগীতে পরিণত হয়। তাইলে আমার ওই যে জন্ম থেকে জ্বলছি যে কথাটা ট্যাঙ্কিতে লেখা থাকে ট্রাকের, এটা দুঃখের কথা। তার মানে ওর জীবনে সুখ নেই, ও যেদিন জন্ম হয়েছে তারপরের থেকেই ওই তেল ভরে ওই থেকেই জ্বলা শুরু হয়েছে সে। আমাদের কার্বোভেজের খেলার সময়, মানে নির্বাচনের সময় কথাটা মনে রাখবেন যে সেই ইতিহাস সমৃদ্ধ রোগী, তার মানে পিছনে কোনো সেই থেকে আছে, আমি সেই থেকে অসুস্থ। আচ্ছা, এই পর্যন্ত থাক। এরপরে যখন আপনাদের ভিতরে পড়াবো তখন আমি আলোচনা, আজকে তো বেসিক যে জিনিসটা বা গোড়াপত্তন আমরা যেটাকে নাম দিয়েছি, গোড়াপত্তন বা ফাউন্ডেশন বা বেসমেন্ট বা বেসিক, এগুলো আমি বলতে চাই আপনাদের, যে প্রত্যেকটা মেডিসিনের গোড়াপত্তনটা আপনারা তৈরি করে নেবেন, তারপরে মেডিসিনের ভিতরে যাবেন। সবাই ভালো থাকেন।